ইউনিভার্সিটি অফ গ্রিনউইচের মূল ক্যাম্পাসটি ভীষণ মনোরম ও সবুজ শান্ত পরিবেশে আবৃত। এর দক্ষিণে আছে থেমস নদী, কাছাকাছি দৃষ্টিনন্দন গ্রিনউইচ পার্ক আর বিখ্যাত গ্রিনউইচ প্যালেস, যেখানে হাজার হাজার পর্যটক এসে ভিড় জমায় নিয়মিত। নিজের ভার্সিটির পরিবেশটা জারিনের খুবই পছন্দ। শুধু এইখানে ভর্তি হওয়ার জন্য কত পরিশ্রম যে সে করেছে। এইখানে আছে খুব সুন্দর একটা কফি শপ, যেখানে দারুণ দারুণ সব কফি পাওয়া যায়। এই কফি শপের জন্যই জারিনের কফি খাওয়ার নেশা হয়ে গেছে। ক্যাম্পাসের মেইন গেটে এসে জারিনের মামাতো ভাই সাফওয়ান বলে, তুই তাহলে নাম, আমি গাড়ি পার করে আসছি। জারিন গাড়ি থেকে নেমে আশেপাশে চোখ বুলায়। তার গায়ে পিঙ্ক টপ, হোয়াইট লং স্কার্ট আর গলায় কাছে আড়াআড়িভাবে একটা কালারফুল স্কার্ফ বাঁধা। সাফওয়ান গাড়ির চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে জিজ্ঞেস করে, আজ তোর কয়টা ক্লাস? বাই দ্য ওয়ে, বেশি না, দুটো। 3 নম্বর ক্লাসটা আমি করব না। সাফওয়ান ব্রু গুটিয়ে শুধায়, ক্লাস করবি না কেন? তুই না পড়াশোনা নিয়ে কত সিরিয়াসনেস দেখাস, অথচ মাঝে মাঝে দেখি ক্লাস মিস দিস, ব্যাপারটা কি? জারিন বিরক্তিকর স্বরে বলে, সায়র স্যারের ক্লাসটা আমার একদম ভালো লাগে না ভাইয়া। ব্যাটার মাথায় মনে হয় সিট আছে, কেমন অদ্ভুত আচরণ করে। আমি তার ক্লাস করা বাদ দিয়েছি। সাফওয়ান একটু হাসে, দুষ্টুমি করে বলে, ভার্সিটির মেয়েদের কাছে যে হার্ট থ্রব, তাই তাকে তুই পাগল বানিয়ে দিচ্ছিস। ভেরি স্ট্রেঞ্জ। কি করেছে তোর সাথে? ক্লাসের সবার সামনে ইনসাল্ট। জারিন বিড়বিড় করে বলে, সেটা করলেও মানা যেত, কিন্তু উনি যা করেছে সেটা কাউকে বিশ্বাস করাতে পারবো না আমি। হঠাৎ কোথা থেকে লম্বা পাওয়ালি ধবধবে সাদা এক মেয়ে এসে আচমকা জড়িয়ে ধরে সাফওয়ানকে। ব্রিটিশ অ্যাকসেন্টে বলে, হে হানি, হোয়ার ওয়ার ইউ লাস্ট নাইট? আই মিসড ইউ সো মাচ। আই মিসড ইউ টু ডার্লিং। এবার হামলে পড়ে চুমু খেতে থাকে দুজন, যেন এখনই একজন অন্যজনের মুখে ডুবে যাবে। ইয়াক! লন্ডনে কাপলদের মধ্যে এই একটা ব্যাপার জারিনের এত ঘৃণা লাগে। কি করে পারে মানুষ প্রথম ডেইটে এভাবে চুমু খেতে? জারিন তো এত বছর একটা বয়ফ্রেন্ড বানিয়ে চুমু খেতে পারলো না। অবশ্য সে যখন প্রথম এই ক্যাম্পাসে পা রেখেছিল, লিও নামের একটা সুদর্শন ছেলে থেকে প্রপোজাল পেয়েছিল। কি মিষ্টি, কি হ্যান্ডসাম ছেলেটা বলেছিল তার জন্য গ্রিন পার্কে অপেক্ষায় থাকবে। জারিনের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে যেন আসে। জারিনের মোটেও ইচ্ছা ছিল না কাউকে ডেট করার। একে তো ব্রিটিশ, তার উপর খ্রিস্টান, কীভাবে সম্ভব? কোনো দিক দিয়েই তো মেলে না। আর শুধু টাইম পাসের জন্য প্রেম করবে, এমন মেয়ে জারিন না। তবে সেদিন গ্রিন পার্কে সে ঠিকই গিয়েছিল লিওকে সবটা বুঝিয়ে বলার জন্য। কিন্তু দুঃখের ব্যাপার, লিওকে সে খুঁজে পায়নি শুধু সেদিন। কেন? এরপর থেকে লিওকে আর কোনোদিনও কোথাও দেখেনি সে। অদ্ভুতভাবে ছেলেটা বিদায় নিল ক্যাম্পাস থেকে। তারপর অবশ্য আরও বিভিন্ন সুদর্শন যুবকের থেকে জারিন প্রপোজাল পেয়েছিল, কিন্তু সে পাত্তা দেয়নি কাউকেই। আর এখন তো তার জীবন এমন চলে এসেছে, তৈরি হয়েছে তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, যা গত 2 বছর ধরে চলমান আছে। জারিন তার বয়ফ্রেন্ডের প্রতি খুব লয়াল, তাই কখনো অন্য ছেলেদের দিকে চোখ তুলেও তাকায় না। অন্যদিকে তারই মামার ছেলে সাফওয়ান পুরো প্লে বয়। প্রতি সপ্তাহে তার গার্লফ্রেন্ড বদলে যায়, যার চরিত্রের এহেন অবনতি। তার বোন যে কীভাবে জারিন হলো, এ নিয়ে বিস্ময় প্রত্যেকের। কেউ তো বিশ্বাসই করতে চায় না যে জারিনের মতো নম্র ভদ্র মেয়ে সাফওয়ানের কাজিন। জারিনের ইউনিভার্সিটির সবচেয়ে বিখ্যাত আকর্ষণীয় ইয়াং লেকচারার সায়র মাহাদেব, বয়স 27, লেকচারার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। অত্যন্ত প্রফেশনাল, সিরিয়াস এবং স্পষ্টভাষী। ছাত্রছাত্রীদের কাছে সে ভীষণ জনপ্রিয়, কারণ সে জটিল জিনিস খুব সহজ করে বোঝাতে পারে। তবে মেয়েদের কাছে সে জনপ্রিয় অন্য কারণে, সেটা তার বাহ্যিক সৌন্দর্যের প্রকাশ পায়। সে যখন সাদা বা কালো শার্ট পরে ক্লাসে প্রবেশ করে, মেয়েরা তাক লেগে তাকিয়ে থাকে। তার আচরণ অনেকটা রহস্যময়। কেউই ঠিক করে জানে না সে কোথায় থাকে কিংবা ছুটির দিনে কি করে। ভার্সিটির কেউই তাকে সহজে কাছে পায় না, শুধু 1-8জন সিনিয়র শিক্ষক ছাড়া। সে নিজেকে অতিরিক্ত মিশ্রণ থেকে দূরে রাখে, এক কথায় খুব গুটিয়ে থাকে। তবে জারিন তাকে পছন্দ করে না কিছু অন্য কারণে। অ্যাপ্লাইড ফিজিক্স অনার্স করেছে জারিন।
সে এখন তৃতীয় বর্ষের ছাত্রী। তাদের বেসিক ইলেকট্রনিক্স কোর্সে ক্লাস হয় সপ্তাহে 3 দিন, আর ল্যাবে ক্লাস হয় সপ্তাহে একবার। তখন সায়রের সাথে তার দেখা হয় প্রতিবার। ক্লাসে ঢুকে সায়র প্রথমে সরাসরি জারিনের দিকে তাকায়। পুরো 1 থেকে 1.5 ঘন্টা জারিনের কেমন গা ছমছমে অস্বস্তিতে কাটে। মনে হয় সায়র স্যারের চোখ দুটো বোধহয় কেউ স্টাপলার দিয়ে তার মুখে লাগিয়ে দিয়েছে। জারিন মাথা নিচু করে থাকলেও ওই ধারালো দৃষ্টির তোপ থেকে রক্ষা পায় না, অথচ ক্লাসে এই ব্যাপারটা কেউ খেয়ালই করে না। ল্যাব ক্লাসে সায়র ইচ্ছে করে জারিনের পাশে এসে দাঁড়ায়, প্রয়োজনের চেয়েও বেশি সময় ধরে তার প্রজেক্ট দেখে। একদিন তো কাঁধের খুব কাছে এসে ফিসফিস করে বলে, মার্ভেলাস, তোমার কাজ সবসময় পারফেক্ট হয় জারিন। কাছ থেকে এত গম্ভীর কণ্ঠ আর উত্তপ্ত নিঃশ্বাসে চমকে উঠল জারিন, সরে গেল দ্রুত। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ তাদের লক্ষ্য করছে না, সবাই নিজেদের প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সেদিন থেকেই জারিন সিদ্ধান্ত নিয়েছে ওই বদলোকের ক্লাস আর করবে না। কিন্তু ক্লাস না করলে এত কঠিন কোর্সের পড়া মাথায় ঢুকবে কেমন করে? এই মেয়ে শোনো, তোমার যেদিন 18 বছর পূর্ণ হবে সেদিন আমি তোমাকে নিয়ে আসবো। পায়ে পায়ে এগিয়ে আসে ছেলেটা। জুই ক্রমশ পিছিয়ে যায়। ওই অদ্ভুত সবুজাভ ধূসর চোখে তাকালে বুকের ভেতর একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। আবার এক অদ্ভুত আকর্ষণে আটকে থাকতেও মন চায়। কপালের উপর ঝাঁকড়া চুলগুলো এলোমেলো। ছেলেটাকে উন্মাদ মনে হয়। গলায় একটা স্টিলের চেন, তাতে কেমন যেন প্রতীকী চিহ্ন আঁকা। এত রহস্য ধরতে পারে না জুইয়ের ষোড়শী মন। ছেলেটা আরো কাছে এসে একটু নিচু হয়ে জুইয়ের মুখ বরাবর ঝুঁকে বলে, তোমাকে নিয়ে যাব আমার রাজ্যে, রানী বানাবো আমার। জুইয়ের চোখ বুজে আসে ভয়। অন্যদিকে মুখ ঘুরিয়ে কোনো মতে বলে, আমি যাব না আপনার সাথে, দয়া করে আমার পিছু ছেড়ে দিন। ছেলেটি হাসে বাঁকাভাবে, গম্ভীর কণ্ঠে জানিয়ে দেয়, তোমাকে আসতেই হবে। তোমায় না পেলে রাজা তার ক্ষমতা বলে ধ্বংস করে দেবে সবকিছু। জুই কেঁপে উঠে। ছেলেটির গাঢ় হাসির শব্দ আতঙ্ক আরো বাড়িয়ে দেয় মনে। সে চিৎকার করে ওঠে তীব্র শব্দে। ফট করে ঘুমটা ভেঙে যায় জারিনের। বড় বড় শ্বাস ফেলে হাঁপাতে থাকে। স্বপ্ন ছিল। গত 5 বছর ধরে একই স্বপ্ন দেখছে সে বারে বারে। কবে এই লাগামহীন আতঙ্ক থেকে মুক্তি পাবে জানা নেই। হাত বাড়িয়ে কোনো মতে পানির বোতলটা ধরলো, ঢক ঢক করে পানি খেলো কয়েক ঢোক। কপালে ঘাম জমে গেছে, গলা যেন শুকিয়ে কাঠ। নিজেকে সামলে আবার একপাশ হয়ে শুয়ে পড়ে জারিন। হাত বাড়িয়ে মোবাইলটা নিয়ে ফোন করে আমানকে। হ্যালো ডার্লিং, গুড মর্নিং। জারিন প্রশ্ন করে নিচু গলায়। বাংলাদেশে এখন কয়টা বাজে আমান? আমান ভ্রু কুঁচকে হাত ঘড়িটা দেখে নিয়ে ঠোঁট উল্টে বলে, এই তো 7টা। তোমাদের ওখানে নিশ্চয়ই মিডনাইট এখন। তুমি ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুমটা ভেঙে গেছে। মন খারাপের স্বরে কথাটা বলে জারিন। আমান ধারণা করে জানতে চায়, আবার ওই আজগুবি স্বপ্নটা দেখেছো নাকি? ভিডিও কলে মাথা নাড়ে জারিন। আমান হাসতে হাসতে বলে, ও কাম অন বেব, এটা 2025 সাল। এখানে রাজা কোথা থেকে আসবে আর রাজ্য কোথা থেকে আসবে? আর আমি ছাড়া কে তোমাকে নিয়ে যাবে বলো? এত বড় স্পর্ধা আছে কোন সাল? মেরে হাত পা ভেঙে দেব না? আমানের কথাগুলো শুনে মুচকি হাসে জারিন, কিন্তু বুকের ধুকধুকানি দূর হয় না একটু। কৈশোরের ওই ঘটনাটা তার মস্তিষ্কে দারুণভাবে গেঁথে গেছে। হাজার চেষ্টা করেও সে ওই ভয়টা তাড়াতে পারে না মন থেকে। আমান বলে, শোনো ডিয়ার, আমার এখন ক্লাস আছে, তারপর একটু ক্লাবে যেতে হবে, খেলার প্র্যাকটিস আছে। জানোই তো আজকাল আমার কত ব্যস্ত দিন কাটে। তুমি ঘুমাও, আমি সকালে কল করবো। কে? গুড নাইট। জারিন মৃদু হেসে বলে, গুড নাইট আমান। ফোনটা রেখে জারিন শূন্য চোখে উপরে তাকিয়ে থাকে। হঠাৎ একটা ঘাত ঝমঝমে অনুভূতি ঘিরে ধরে তাকে। তখন কেমন হাঁসফাঁস লাগে সবকিছু। এখনো তাই হচ্ছে। মনে হচ্ছে কোনো গভীর দৃষ্টি ভীষণ আড়াল থেকে তাকে পর্যবেক্ষণ করছে গভীরভাবে। এমনটা কেন মনে হয় জানা নেই জারিনের। সে এখন নিজের দেশ থেকে 1000 ক্রোশ দূরে, আর তার বয়স 18 বছর পেরিয়েছে সে কবে। এখন সে 21 বছর 3 মাসে পরিপূর্ণ তরুণী। তবুও এই স্বপ্ন দেখলে তার ঘুম আসে না। ছোটবেলার মতো ভয়ে
কাঁদতে মন চায়। বিছানা ছেড়ে নেমে বারান্দায় যায় জারিন। কফির মেশিন তুলে নিয়ে কফি বানাতে বসে। লন্ডনের গ্রিনউইচে এখন গ্রীষ্মকাল, তবু বারান্দায় এসে দাঁড়ালে ঠান্ডা বাতাসে গা ছুঁয়ে যায়। বেশিরভাগ সময় আকাশটা মেঘলা থাকে, আজ অবশ্য আকাশটা পরিষ্কার লাগছে। তারা ঝলমলে আকাশের দিকে তাকিয়ে জারিন তার শৈশবের স্মৃতিচারণে মগ্ন হয়ে যায়। কত দুরন্ত কিশোরী ছিল সে। বাবা মায়ের চোখের মনে হঠাৎ করে তার প্রাণবন্ত জীবনে বিরাট এক ঝড় আসে, দানবীয় থাবার মতো মুষড়ে দেয় সবকিছু। মাত্র 16 বছর বয়সে জারিনকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয় তার মামা মামির কাছে। এখানে সে প্রায় 5 বছর ধরে আছে। বাবা মায়ের থেকে বহু দূরে অচেনা অজানা শহরের ধূম্রজালে তার শৈশবের স্মৃতিগুলো ঝাপসা হয়ে গেছে। এমনকি তার নামটা পর্যন্ত বদলে গেছে। জুই থেকে সে হয়েছে জারিন, জারিন আল নুরি। অন্ধকারাচ্ছন্ন রুমের বিশাল স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আলোকে সাফাভি। জুই ফুল কত আদরের সাথে কফি বানাচ্ছে, মৃদু বাতাসে তার চুলগুলো মৃদু উঠছে। সে অলস হাতে যখন তার এলোমেলো চুলে একটা খোপা বাঁধল, ওই সামান্য দৃষ্টিতে আলোকের বুকের মধ্যে অদ্ভুত আলোড়ন তুলে দিল। এই মেয়ের সবকিছু নেশার মতো। আলোক কখনো বিরক্ত হয় না জয়ীকে দেখে, বরং প্রতিদিনও যেন জয়ফুল নতুনভাবে নেশা জাগা নেওয়া রূপ নিয়ে তার সামনে হাজির হয়। ম্যাগনেটের মতো শুষে নেয় আলোকের ধ্যান, জ্ঞান, সবকিছু। সায়র স্যারের তাকানোটা আমার কাছে খুব অস্বস্তি লাগে রবি, আমি আর ওনার ক্লাস করবো না। একদিন জারিন রবিকে বলল। রবি অবাক হয়ে বলল, কি বলছিস এসব? সায়র স্যার তো মেয়েদের দিকে তাকাই না, ওনার মনোযোগ সবসময় মনিটরে থাকে। জারিন বলল, কিন্তু আমার মনে হয় উনি আড়ে আড়ে সব সময় আমাকে দেখছে, নজরে রাখছে। পাশ থেকে হ্যাজেল মার্টিন তাদের কথা শুনে নিল। ব্রিটিশ মেয়ে হ্যাজেল খুব হাসি খুশি, সবসময় গল্পে মেতে থাকে, আবার মাঝে মাঝে কিছু বেফাঁস কথা বলে উপস্থিত সবাইকে অস্বস্তিতে ফেলে দেয়। সে বলল, এটাই শুধু তোমার না, ভার্সিটির সব মেয়ের স্বপ্ন যে মিস্টার শাহ তার দিকে তাকিয়ে থাকবে। তারপর অট্ট হাসিতে ভেঙে পড়ল সে। অপমানে জারিনের মুখ থমথমে হয়ে উঠল। তারপর থেকে সে আর কাউকে কিছু বলে না এই ব্যাপারে, কারণ নিজের বেস্ট ফ্রেন্ড পর্যন্ত তার কথা বিশ্বাস করলো না। ভার্সিটির 4 তলার করিডোর ধরে উদাস মুখে হাঁটছে জারিন। দূরে থেমস নদী স্থিরভাবে বয়ে চলেছে। আকাশটা আজ খুব মেঘলাটে, বৃষ্টি হতে পারে যে কোনো সময়। নিচে রুবি অন্য বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত। জারিনের বেস্ট ফ্রেন্ড রুবায়াত আনাম, বাংলাদেশি মেয়ে, জারিনের সাথে খুব ভালো বন্ধুত্ব তার। তবু জারিনের যেতে ইচ্ছে করছে না ওইদিকে। জারিন অন্যমনস্ক হয়ে হাঁটছে। আচমকা নিজের স্কার্টের সাথে পা পেঁচিয়ে পড়ে যেতে নেয়। সাথে সাথে পেছন থেকে কেউ এসে তাকে সবল হাতে আগলে ধরে। তার কোমরে মানুষটি শক্ত পেশিবল হাত এসে ঠেকতে অস্বস্তিতে গাঢ় হয়ে যায় জারিনের শরীর। সামনে সায়র স্যার তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এই প্রথম লোকটির চোখ এত কাছ থেকে দেখছে জারিন। সে কিছুক্ষণ নির্বাক চেয়ে তাকে ওই হ্যাজেল চোখের দৃষ্টিতে। তারপর হঠাৎ হুঁশ এতে তাড়াহুড়ো করে নিজেকে সামলে উঠে দাঁড়ায়। কোমরের কাছ থেকে সায়র স্যারের হাতটা ঠেলে সরিয়ে দিয়ে বলে, আই এম সরি মিস্টার শায়র, আমি আপনাকে দেখিনি, তাহলে এইভাবে আপনার গায়ের উপরে এসে পড়তাম না। স্যার অতিরিক্ত শান্ত কণ্ঠে বলে, তুমি আমার গায়ের উপর এসে পড়োনি, আমি নিজেই ছুটে এসে তোমাকে ধরেছি, নয়তো পড়ে ব্যথা পেতে। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এটুকু বলে দ্রুত চলে যেতে পা বাড়ায়। তখনই স্যার বলে ওঠে, তুমি ক্লাসে আসছো না কেন? জারিন একটু থতমত খায়। সে ভাবেনি স্যার তাকে প্রশ্ন করবে। সে জবাব দেওয়ার আগে স্যার গড়গড় করে বলে, তুমি আজকাল ক্লাসে মনোযোগ দিচ্ছ না ঠিক করে, প্রায় দেখি ডিস্ট্রাক্টেড হয়ে থাকো। কোনো পার্সোনাল প্রবলেম? জারিন বড় বড় চোখে তাকিয়ে থাকে। এই প্রথম সে স্যারকে একসাথে এতগুলো কথা বলতে দেখছে। এই লোক তো পড়াশোনা ছাড়া অন্য বিষয়ে কথা বলতে জানে না। জারিন উত্তর দেন নম্র কণ্ঠে, নো স্যার, আই এম ফাইন, থ্যাঙ্কস ফর আস্কিং। স্যার রাজবাড়ি স্বরে বলে, ঠিক আছে, কোনো প্রবলেম হলে জানিও। আজকে ক্লাসে দেখা হচ্ছে আর তুমি অবশ্যই আসবে। যেন আদেশ করছে। ওই কঠিন দৃষ্টির তোপে পড়ে বাধ্যমের মতো দ্রুত মাথা নাড়ে জারিন। সায়র চলে যায়। জারিন বড় একটা হাফ ছাড়ে। উফ, এই লোকের সামনে যে যতক্ষণ থাকে মনে হয় যেন বুকের মধ্যে কেউ হাতুড়ে পেটাচ্ছে। হঠাৎ পেছনে ঘুরতে দেখে ক্যামিলা দাঁড়িয়ে কেমন সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে জারিনকে। তাকে হঠাৎ এইভাবে দেখে চমকে উঠে মৃদু চিৎকার দেয় জারিন।
ক্যামিলা গ্রে জারিনের ক্লাসে আরেকটা অঙ্কারে মেশে স্যারের প্রতি খুবই দুর্বল এগিয়ে এসে বলে, তুমি আমাদের ডিপার্টমেন্টে জারিন না? এমন ভাব করছে যেন জারিনকে খেয়ালই করেনি কখনো। জারিনও ভাব নিয়ে বলে, হ্যাঁ জারিন আল নুরি, তোমার আর মিস্টার স্যারের মধ্যে কি কথা হচ্ছিল? জারিন হাসি মুখে জবাব দেয়, আমাকে প্রপোজ করেছিলেন স্যার, আর আমি রিজেক্ট করে দিলাম। ক্যামিলা ব্রু চুকুরে বিদ্রুপের স্বরে হাসে, হোয়াট আর ইউ জোকিং? স্যার প্রপোজ করবে, তাও তোমাকে? স্বপ্ন দেখা বন্ধ করো স্টুপিড গার্ল। সেম টু ইউ, ক্যামিলা গে বলে সামনে চুলগুলো পেছনে সরিয়ে দেয়। পেছন থেকে ক্যামিলা চিকন কণ্ঠে চেঁচিয়ে ওঠে, হোয়াট ডিড ইউ সে? কে? জারিন পিছু ফিরে তাকায় না, গটগট করে সামনে এগিয়ে আছে। ক্যামিলা গ্রেকে ইচ্ছে করে সে গে বলে রাগিয়ে দিয়েছে, কারণ মেয়েটা তাদের সামনে কম ভাব দেখায় না। আজকে বাধ্য হয়ে ইলেকট্রনিক্স ক্লাসে এসেছে জারিন। সকালে স্যার যেভাবে থ্রেট দিল, না এলে বাড়াবাড়ি হতো। তবে এখন জারিন মনে নতুন একটা দুশ্চিন্তা এসে ভিড়েছে। ও সময় অত কাছ থেকে স্যারের সাথে চোখে দুটো দেখার পর থেকে এই অবস্থা। মন স্থির হচ্ছে না কিছুতে। ওই হ্যাজেল চোখ, অতি পরিচিত জারিনের। হাই জারিন, হোয়াটসঅ্যাপ? ফারহান খুব উৎসাহ নিয়ে জারিনের পাশে এসে বসে, তার মুখবর্তী প্রাঞ্জল হাসি। ফারহান সাজিদ পাকিস্তানি সুদর্শন যুবক, খুবই ব্রিলিয়েন্ট, পড়াশোনায় জারিনকে সাহায্য করে। জারিন আলতো হেসে জবাব দেয়, নট মাচ, জাস্ট চিলিং। তবে এই মুহূর্তে একটু প্রেশারে আছে। সে বুঝতে পারছে কিছুদিন ধরে ক্লাসে আসছো না। এনি প্রবলেম? ওই একটু প্রবলেম ছিল পার্সোনাল। তুমি যদি আমাকে আগের ক্লাসের টপিকসগুলো একটু বুঝিয়ে দিতে খুব হেল্প হতো। ফারহান সহজে বলে, অফকোর্স ওয়াই নট, আই এম অলওয়েজ রেডি ফর ইউ, সো সুইট অফ ইউ। এমন সময় ক্লাসে প্রবেশ করে সায়রের শিক্ষার্থীরা সব একসঙ্গে উঠে দাঁড়ায়। সায়রের দৃষ্টি বরাবরের মতো সবার আগে জারিনের দিকে তাকায়। অবশেষে জারিন ক্লাসে এসেছে, কিন্তু তার পাশে ফারহানকে দেখি ব্রু কুঁচকে যায়। সায়রের নিরেট স্বরে বলে, তুমি এখানে কেন? জি মিস্টার স্যার, আমি। ফারহান বুঝতে পারে না স্যারের কথা। স্যার বলে, গেট আপ, উইল লাস্ট ডেস্কে গিয়ে বসো। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ফারহান কিছু না বোঝার মতো কোনো মতে ব্যাগ নিয়ে উঠে যায়। তারপর বোকার মতো তাকিয়ে থাকে জারিনের দিকে। স্যার জারিনের দিকে তাকিয়ে বলে, ফার্স্ট ডেস্কে আসো জারিন, ক্লোজ টু মি। এতদিন ক্লাসে যা যা টপিক বোঝানো হয়েছে সব আবার রিভিউ করছি, মনোযোগ দিয়ে দেখবে, এরপর আর কখনো ক্লাস মিস করবে না। পেছন থেকে একজন বিড়বিড় করে বলে, এ আবার কেমন কথা? শুধু একজনের জন্য সবাইকে এখন আগে টপিক্স পড়তে হবে? অন্যজন ফিসফিস করে, হ্যাঁ সেটাই, কি আশ্চর্য, ও ক্লাসে আসেনি, এটা কি আমাদের দোষ? স্যার ডেস্কে আঘাত করে রুক্ষ স্বরে বলে, সাইলেন্ট প্লিজ। বজ্রকণ্ঠে ধমকে চুপ হয়ে যায় সবাই। জারিন ভয়ে ভয়ে পা বাড়ায়। তার রীতিমতো মাথা ঘুরছে, মনে হচ্ছে যে কোনো সময় মাথা ঘুরে ওখানে উল্টে পড়বে। সায়র ভাবলেশহীন মুখে লেকচার শুরু করে। এদিকে ক্লাসের প্রত্যেকের অগ্নিঝড়ে বিরক্ত দৃষ্টি জারিনের দিকে নিবদ্ধ। এমনভাবে দেখছে যেন গিলে খেয়ে ফেলবে। খুব দম বন্ধ ও শ্বাসরুদ্ধকর অবস্থা। 1.5 ঘন্টা কেটে যায়। ক্লাস শেষে রবি দৌড়ে এসে হাসতে হাসতে জারিনকে বলে, হাই সেলিব্রিটি, কেমন হলো আজকের ইলেকট্রনিক্স ক্লাস? তুই তো পুরা আগুন জ্বালিয়ে দিয়েছিস স্যারের দিওয়ানিদের মনে। জারিন অস্থির মুখে বলে, অদ্ভুত, খুব অদ্ভুত। তুই বলেছিস অদ্ভুত? তোর জায়গায় অন্য কেউ হলে খুশিতে নাচতো পাগল। এটা খুশিতে নাচার মতো কোনো বিষয় না। আমি যেটা সন্দেহ করেছি সেটা যদি সত্যি, তাহলে সামনে অনেক বড় বিপদ। জারিনের কণ্ঠ কাঁপছে দুশ্চিন্তে, মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। রুবি হা করে কতক্ষণ চেয়ে থেকে প্রশ্ন করে, মানে তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না, দয়া করে একটু ক্লিয়ারলি বলবি কি হয়েছে? তোর আলোকের কথা মনে আছে রুবি? রুবি এবার হাসে মৃদু, ভ্রু নাচিয়ে বলে, ও আলোক, তোর টিনেজ লাইফের ফার্স্ট লাভ, তাই না? কিন্তু ওর সাথে স্যারের সম্পর্ক কি? আমার মনে হয় স্যারই আলোক। কি? হতবিবল হয়ে তাকিয়ে রইল রুবি। এটা কিভাবে সম্ভব? তাহলে প্রথম দিন ছিলি না কেন? আলোকের চেহারা তোর মনে নেই? না, শুধু চোখ দুটো মনে আছে, আর পারফিউমের ঘ্রাণ। আজকে স্যারের চোখ দুটো আমি অনেক কাছ থেকে দেখেছি। সে হ্যাজেল চোখ, কিন্তু স্যারের চোখ তো হ্যাজেল না, ব্রাউন। আর ইউ শিওর? জারিন অবাক হয়ে প্রশ্ন করে। রুবি স্বাভাবিক কণ্ঠে বলে, হ্যাঁ
আমার মনে হয় তুই আলোককে মিস করছিস, তাই সব জায়গায় ওর গন্ধ পাচ্ছিস। আফটার অল ফার্স্ট লাভ বলে কথা। রুবি একটু ফোড়ন কাটে। জারিন কেমন ভাবনায় ডুবে যায়, এক দৃষ্টিতে ওই ম্যাফল গাছটার দিকে তাকিয়ে থেকে কেমন উদাস মুখে বলে, ওটা লাভ ছিল কিনা জানি না, খুব সম্ভবত ইনফ্যাচুয়েশন ছিল, জাস্ট ইনফ্যাচুয়েশন। কারণ ওই সময় আমার দেখা সবচেয়ে আকর্ষণীয় পুরুষ ছিল আলোক। তাকে নিয়ে কৌতূহল হবে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সে সবসময় নিজের মতোই থাকতো, একটা নীরব বাড়িতে অন্ধকার ঘরে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে এটা সেটা বানাতো, ড্রোন উড়াতো, আর তার ঝাঁকড়া চুলগুলো সবসময় এলোমেলোভাবে কপালের কাছে পড়ে থাকতো। তাকে অনেকটা পাগল পাগল দেখাতো, বাচ্চারা তো তাকে দেখা মাত্র ভয়ে দৌড়ে পালাতো। আর আমিও ওই সময় বাচ্চাই ছিলাম, মাত্র 16 বছর বয়স। আলোককে দেখে আমিও ভয় পেতাম। কিন্তু একদিন কি হলো জানিস? রুবি খুব মনোযোগ দিয়ে শুনছে, স্টিলের বেঞ্চে হাত ঠেকিয়ে বলে, কি হলো? আমি আমার স্কুলের বন্ধুদের সাথে বাড়ি ফিরছিলাম। আলোকের বাড়ির পিছনে যে একটা সুন্দর ফুলের বাগান ছিল, ওটা আমরা কেউ খেয়াল করিনি। হঠাৎ যাওয়ার পথে দেখি কত শত পাখি এসে ভিড় জমিয়েছে। আলোক সব পাখিদের খাবার খাওয়াচ্ছে, কিছু পাখি ওর মাথায় কাঁধে বসে আছে। দৃশ্যটা আমার এত ভালো লাগলো, আমি আমার বন্ধুদের নিয়ে যেতে চাইলাম, কিন্তু ওরা এলো না। তারপর আমি নিজেই গেলাম, প্রায় লুকিয়ে লুকিয়ে দেখতাম। একদিন আলোক আমাকে ডাকলো কাকাতুয়া ধরবে, অমন মেঘের মতো গম্ভীর গলায় শুনে আমি চমকে উঠলাম। তবে পাখির প্রতি আমার খুব লোভ ছিল। আলোক আমার দিকে হলুদ কাকাতুয়া এগিয়ে দিল, খুব সাবধানে আমি হাতে নিলাম পাখিটা। আনন্দে আমার চোখ ঝলমল করছিল। খুব উচ্ছ্বাস নিয়ে জিজ্ঞেস করলাম, আপনি পাখিদের ভালোবাসেন? আলোক দুই পাশে মাথা নেড়ে বলল, হুম, এই পাখিরাই আমাকে ভালোবাসে। আমি হেসে উঠলাম। আলোক এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। আর সেদিন থেকে আমাদের বন্ধুত্ব শুরু। স্কুল ছুটি হলে চলে যেতাম আলোকের অদ্ভুত বাড়ির ওই সুন্দর বাগানে, কিন্তু বুঝিনি ওই নিরিবিলি বাড়িতে আমার জন্য কত বড় বিপদ উৎপেতে ছিল। রুবি ভীত কণ্ঠে শুধায়, কি করেছিল ছেলেটা? তোকে ব্যাট টাচ করেছিল? তার কণ্ঠ কাঁপছে রীতিমতো। জারিন অবাক হয়ে তাকে রুবির দিকে। কি হয়েছিল সেটা সে আর মনে করতে পারে না, কিন্তু সে জানে অনেক ভয়ঙ্কর কিছু হয়েছিল। ফোনটা বেজে ওঠে তীক্ষ্ণ শব্দে। আমান ফোন করেছে রুবি বাকি গল্প শোনার জন্য উদ্গ্রীব। জারিন বলল, বাকিটা ঘটনা তোকে আমি আরেকদিন বলবো, এখন ভালো লাগছে না। মনে করে বলিস কিন্তু। ঠিক আছে, বলবো। রুবি জারিনকে স্পেস দেওয়ার জন্য উঠে চলে যায়। এবার জারিন আমানের ফোনটা রিসিভ করে। তখন লন্ডনে দুপুর 12টা বাজছে আর বাংলাদেশের সন্ধ্যা 6টা। আমান মাত্র তার ক্লাব থেকে ফিরেছে। তার গায়ে জার্সি, মাথায় ক্যাপ, ঘামে ভিজে আছে শরীর। জারিন তাকে আজকে সারাদিন ঘটনাগুলো একে একে বলে। হঠাৎ আমান হাসতে শুরু করে। জারিন অবাক হয়ে শুধায়, হাসছো কেন তুমি? আমান জবাবে বলে, তোমার কথা শুনে হাসি পেল। ওই সায়র মাহাদি কি খেয়ে দিয়ে কাজ নিয়েছে, তোমাকে লাইন মারবে, হয়তো তুমি স্টুডেন্ট হিসেবে দুর্বল তাই এক্সট্রা গাইড করে। এটাকে এত ফ্যান্টাসি হিসেবে নিও না। তুমি এতটা সুন্দরী না যে গ্রিনউইচের হাজার হাজার সাদা পরি রেখে উনি তোমার দিকে নজর দেবে। আমাদের কণ্ঠে প্রকাশ পাচ্ছে স্পষ্ট তাচ্ছিল্যতা। জারিন নির্বাক হয়ে তাকিয়ে থাকে। এসব কথা বলে আমান কি প্রমাণ করতে চাইছে? জারিন তো শুধু নিজের অস্তিত্বগুলো আমানের কাছে বলে হালকা হতে চেয়েছিল, অথচ আমান তাকে সুযোগ পেয়ে অপমান করছে। জারিন খট করে ফোনটা রেখে দেয়, তারপর অনলাইন থেকে বের হয়ে যায়। আর আমানের ফোন ধরবেই না। রিচ নিয়ে আমি খুব বেশি মাথা ঘামাচ্ছি না, তবে যারা পড়ছেন তারা সবাই চেষ্টা করবেন রেসপন্স করতে, না হলে আমি কিসের ভরসে লিখবো। গ্রিনউইচের মাঝারি সরু রাস্তা দিয়ে সাফওয়ানের বক্সহলে এস্ট্রা ছুটে চলেছিল নিরবিচ্ছিন্ন গতিতে। পরিচ্ছন্ন রাস্তা দুই পাশে কিছুক্ষণ পর পর নজর পড়ছে শত শত বছরের পুরনো ওক ট্রি, ছায়াময় সাইকোমার গাছগুলো কি সুন্দর। এছাড়াও সামনের ওই চেরি গাছটি দেখে বসন্ত বিলাসের কথা মনে পড়ে যায় জারিনের। বসন্তে এই গাছের নিচে বসে কত সময় কাটিয়েছে। গ্রীষ্মের চেরি গাছের সৌন্দর্য এতটুকু কমে যায়নি। গাছগুলো এই শিল্পী সড়কের শোভা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। মুড অফ ড্রাইভ করতে করতে প্রশ্ন ছুড়েছে সাফওয়ান। জারিন গাড়িতে ওঠার পর থেকে একটা কথা বলেন, অথচ এই মেয়ে চুপ করে থাকার মেয়ে নয়। তার মুখ তো ভাঙ্গা রেডিওর মতো চলতেই থাকে অষ্টপ্রহর। সাফওয়ান আবার কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো, বাই দ্য ওয়ে মিস্টার সাফওয়ানের ঘটনাটা কি সত্যি? শুনলাম উনি নাকি তোর জন্য স্পেশাল ফিলিংস ক্যারি করছেন। জারিন চোখ বড় করে তাকায়, অবাক হয়ে বলে, তোমাকে কে বললি কথা? রবির কাছে শুনলাম আজকের ক্লাসের ঘটনাটা।
জারিন দীর্ঘশ্বাস ছাড়ে। এই রুবির পেটে একটা কথা যদি গোপন থাকতো সবকিছু সাফওয়ানকে বলে দিবে। আমি জানি না মিস্টারের না সায়রের উদ্দেশ্য, তবে আমি তোমাকে একটা অদ্ভুত কথা বলবো ভাইয়া। কি অদ্ভুত কথা? আমার কাছে মিস্টার সায়রকে আলোকের মতো লাগছে। এই পর্যায়ে গাড়িটা ভীষণ জোরে ব্রেক কষে সাফওয়ান, তারপর নির্বাক হয়ে তাকিয়ে থাকে বোনের মুখের দিকে। সবিষয়ে বলে, জারিন তোর আলোকের কথা মনে আছে? জারিনের মাথা নাড়ে দুই পাশে, খুব আক্ষেপ নিয়ে বলে, না মনে নেই। আর এটাই আমার সবচেয়ে বড় প্রবলেম। কেন মনে নেই? তাহলে এত কনফিউশনে থাকতে হতো না। সারাক্ষণ কেমন একটা অশান্তি ঘিরে রেখেছে আমাকে, দম বন্ধ হয়ে আসতে চায়। আমি বুঝতে পারছি না এসবের সমাধান কি। জারিনকে খুব অস্বস্তি দেখাচ্ছে। সাফওয়ান স্টিয়ারিং এর হাত রেখে সামনে তাকিয়ে থাকে কিছুক্ষণ। একটু ভেবে শুধু মিস্টার সাহেবকে হঠাৎ আলোক ভাবার কারণ ওই হ্যাজেল চোখ ঠিক অলোকের মতন। সাফওয়ান এবার একটু হাসার চেষ্টা করে বলে, আশ্চর্য, হ্যাজেল চোখ কি শুধু অলোকেরই আছে আর কারো থাকতে পারে না? না, ওইরকম চোখ আমি আর কারো দেখিনি। তার ছাড়া আলোকের তাকানোর ধরনটা অন্যরকম। আমি সব ভুলে গেল, এটা ভুলবো না। আচ্ছা সাফওয়ান ভাই, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলবে প্লিজ? সাফওয়ান একটু ভয় পেয়ে যায়। সে রীতিমতো ঘামতে শুরু করেছে। জারিন কি জানতে চাইবে? কোনো মতে শুকনো ঢোক গেলে বলে, কি আলো কি এমন করেছিল আমার সাথে? ওর ভয় কেন? বাবা মা আমার নামটা পর্যন্ত বদলে দিয়ে আমাকে এত দূর পাঠালো। আমি কিচ্ছু মনে করতে পারিনি। এসব চিন্তা করতে গেলেও মাথায় খুব যন্ত্রণা হয়। তুমি প্লিজ আমাকে বলো। খুব করুণ দৃষ্টি জারিনের, যেন আকুতি স্বরে সাহায্য চাইছে। সাফওয়ান কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ হেসে উঠে বলে, ধুর ছাগল, তোকে এসব আজগুবি কথা কে বলেছে? আলোকের ভয়ে তোকে কেন এখানে পাঠানো হবে? ফুফা ফুফি তোকে পাঠিয়েছে পড়াশোনার জন্য, উচ্চশিক্ষা অর্জন করে তাদের মুখ উজ্জ্বল করার জন্য। তা না করে তুই এইসব আজেরা চিন্তা নিয়ে পড়ে আছিস। মাথা থেকে এইসব বের করে পড়াশোনায় মনোযোগ দিয়ে যথেষ্ট ফালতু পেঁচাল। সাফওয়ান কথা শেষ করে অগ্রাহ্য ভঙ্গিতে গাড়ি চালু করে। জারিন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। সে স্পষ্ট বুঝতে পারছে সাফওয়ান কিছু গোপন করেছে। আর শুধু সাফওয়ান কেন, মা বাবা মামা মামি এরা কখনোই জারিনকে সত্যিটা জানতে দেবে না। 5 বছর ধরে যেমন গোপন রেখেছিস ভবিষ্যতে তাই করবে। তাই জারিন আর একটু প্রশ্ন করে না এই বিষয়ে। একটু পর জারিন এমনি বলে, গ্রিন পার্কে একটু থামবে ভাইয়া? কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে বোধ হয় ভালো লাগতো। সাফওয়ান অবজ্ঞা স্বরে বলে, এত হাঁটতে মন চাইলে বাসায় গিয়ে বাগানে হাঁটিস, আমার অত সময় নেই। তোকে বাসায় ড্রপ করে আমি ফ্রেয়ার ওখানে যাব। কে এই ফ্রেয়া? তোমার নতুন গার্লফ্রেন্ড নাকি? সাফওয়ান একটু ভাব নিয়ে বলে, এখনো হয়নি, তবে হতে বেশি দেরিও নেই। এই প্রথম মনে হয় আমি কাউকে নিয়ে সিরিয়াস হচ্ছি রে। আচ্ছা তাই নাকি? জারিন একটু হাসে। সাফওয়ান আগ্রহ নিয়ে বলে, জানিস ও ওর ফ্ল্যাটে একাই থাকে। আমাদের কানেকশন ফিক্সড হয়ে গেলে ভাবছি ওর ওখানে উঠে যাব, লিভ ইন শুরু করবো দুজনে। ব্যাপারটা চিন্তা করে এক্সাইটিং লাগছে। জারিন হঠাৎ খুব মন খারাপ স্বরে বলে, তোমাদের ছেলেদের লাইফটাই বেস্ট। যখন খুশি বাইরে বেড়াতে পারো, যাকে খুশি ডেট করতে পারো, এমনকি লিভ ইন পর্যন্ত করতে পারো। তারপর বাংলাদেশের একটা ভোলা ভালা সুন্দরী মেয়ে দেখে বিয়েও করে নিতে পারো। কেউ চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে আসবে না, বরং বিলেতি জামাই পেয়ে শ্বশুরবাড়ির মানুষটা তোমাকে মাথায় তুলে রাখবে। অথচ আমাদের বেলা। সাফওয়ান ফিচাল এসে আর চোখে তাকায় জারিনের দিকে, ব্রু কুচকে বলে, আর ইউ জেলাস? অফকোর্স, জেলাস করার মতোই তো লাইফ তোমার। বিষণ্ণ সুরে আওড়ায় জারিন। সাফওয়ান মাথা নেড়ে বলে, নট অ্যাট অল, বাট তুই চাইলে আমার মতো জীবন কাটাতেই পারিস। তোকে তো কেউ নিষেধ করেনি। তোর ভার্সিটির তো কত হ্যান্ডসাম গায়ে আছে, তোর সাথে রিলেশন যেতে এক পায়ে রাজি ওরা, কিন্তু তুই তো পাত্তা দিচ্ছিস না কাউকে। জারিন হঠাৎ বলে, আজ সন্ধ্যায় আমি তোমার সাথে ক্লাবে যাবো ভাইয়া। মানে কোন ক্লাবে? নাইট ক্লাব। ড্রিঙ্ক করবো, নাচবো, গান গাইবো, আর কোনো হ্যান্ডসাম ছেলে পেলে তাকে ধরে চুমুও খাবো। আজকে রাত হবে আমার জন্য ফুল চিল আউট নাইট। কথাগুলো বলতে বলতে এক চোখে টিপে জারিন। সাফওয়ান অবাক হয়ে তাকিয়ে থাকে। অবিশ্বাসের স্বরে আবার জিজ্ঞেস করে, আর ইউ শিওর? অফকোর্স আই এম। কেন যেতে দিবে না? প্লিজ হিপোক্রিস দেখিও না এখন। যে নিজে যেটা রোজ করো আমি সেটা একদিন করলেই দোষ। ওকে ওকে ফাইন, আমি তোকে নিয়ে যাবো, কিন্তু পরে দেখিস কিছু হলে আবার আমার দোষ দিস না। লন্ডনের নাইট ক্লাবগুলো সচরাচর খুব প্রাণবন্ত, উৎসব মুখর আর বৈচিত্র্যময় হয়। এক্লিপস লঞ্চ ক্লাবটা আর 10টা ক্লাবের মতো না। বাইরে দেখলে বোঝাই যায় না ভিতরে যে এক জাদুর দুনিয়ার উপস্থিত আছে। কাছের দরজার উপরে আলো আধারে খেলা ডান্স ফ্লোরের চারপাশে উষ্ণ লাল নীল আলো। জারিন আর সাফওয়ান যখন ঢুকে ভেতরে ফার্স্ট বিট ইলেকট্রিক
ইলেকট্রনিক ড্যান্স মিউজিক চলছে, একটা ঘন ব্যাসি রিদম, চারপাশে যেন ঠিক হৃদস্পন্দনের মতো ধুকধুক করে বাজছে। কিছু মানুষ স্টেজের মতো উঁচু প্ল্যাটফর্মে নাচছে, কেউ বা আবার কাউন্টারে পাশে বসে চুমুক দিচ্ছে ককটেলে। ক্লাবের ভেতরটা গাঢ় কালো রঙের ছায়ায় সাজানো, চারিদিকে অদ্ভুত লাইটিং। ভেতরে মানুষগুলোকে রহস্যময় মনে হয়। দেয়ালে মিরর বল ঝুলে আছে, মাঝে মাঝে ধোয়ার মতো কৃত্রিম কুয়াশা ছেড়ে দেওয়া হয়, যা একদম ভ্রম সৃষ্টি করে। জারিন চারপাশটা মুগ্ধ হয়ে দেখছে। সাফওয়ান কানের কাছে এসে চিৎকার করে বলে, বার কাউন্টারে চল, কিছু খাই, তারপর তুই যা খুশি করিস। তুই সত্যি যা খুশি করবো? কেমন একটা বিমরমের মতো প্রশ্ন করে জারিন। সাফওয়ান তার হাত দুটো টেনে বলে, ক্লাবে এসেছিস কেন তাহলে? জারিনের গায়ে গাঢ় বেগুনি রঙের গাউন, চুলগুলো উঁচু করে বাঁধানো, দেখতে লাগছে ঠিক যেন বারবি ডলের মতো। বারটেন্ডারের আশেপাশে ঘুরছে, হাতে ডিশ ভর্তি বিভিন্ন ধরনের ককটেল, স্পিরিট, বিয়ার আর ওয়াইন নিয়ে। একজন জারিনের কাছে এসে জিজ্ঞেস করে, ম্যাম উইল ইউ টেক সাম ককটেল? জারিন চুপচাপ একটা গ্লাস তুলে পুরোটা অর্ধেক খেয়ে শেষ করে নেন। সাফওয়ান ততক্ষণ একটা মেয়ের সাথে নাচতে শুরু করেছে। জারিন এখানের কাউকে চেনে না, সে একাকে হাঁটছিল। হঠাৎ পাশ থেকে একজন ডেকে বলেন, হে বিউটিফুল, ডু ইউ নিড কোম্পানি? জারিন চোখ তুলে লম্বা যুবকটির দিকে তাকায়। সাফওয়ান চেঁচিয়ে বলে, অলিভার, শি ইজ মাই কাজিন জারিন। অলিভার হাসি মুখে বলে, হাই জারিন, নাইস টু মিট ইউ, ক্যান উই ডান্স? জারিন খুব ইতস্ত বোধ করছে। একটা অপরিচিত ছেলে তার কোমরে হাত রেখে নাচবে, চিন্তা করতে কেমন জানি লাগে। সে বলে, নো থ্যাঙ্কস। জারিন উল্টো দিকে পা বাড়ে, কিন্তু অলিভার তার পিছনে আসতে থাকে। ও কাম অন, ডোন্ট অ্যাক্ট লাইক লেজিস্ট উইমেন। তুমি ক্লাবে কেন এসেছো তাহলে? জারিন যথাসম্ভব অলিভারকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সাফওয়ান ততক্ষণ অনেক দূর চলে গেছে, সে জারিনকে দেখছে না। অলিভার শক্ত করে হাত চেপে ধরে। জারিন কঠিন গলা বলে, ছাড়ো, নয়তো আমি শাউট করব। অলিভার ফিসফিস করে বলে, আমি সেই চান্স দেবো না। তারপর এক প্রকার জোর করে জারিনকে কিস করে ফেলে অলিভার। জারিন লাথি মেরে তাকে সরিয়ে ক্লাব থেকে বের হয়ে যায়। বাইরে এসে সাফওয়ানের মোবাইলে ফোন করে। সাফওয়ান তখন একটা ড্রাঙ্ক, তবুও জারিনের ফোন রিসিভ করে বলে, হোয়াট হ্যাপেন্ড সিস্টার? জারিন কাঁদো কাঁদো স্বরে কোনো মতে বলে, আমি বাসায় যাবো ভাইয়া। এনিথিং রং? হঠাৎ কি হয়েছে? জারিন রাগে খিটমিট করে বলে, তোমার ওই পারভার্ট ব্র্যান্ড অলিভার আমাকে জোর করে কিস করেছে। ও গড, আচ্ছা আমি আসছি, কাঁদিস না। একটিবার সাফওয়ান বের হয়। জারিন তখন চুপচাপ গাড়ির পাশে দাঁড়িয়ে চোখে জল মুছছে। সাফওয়ান দীর্ঘশ্বাস ছেড়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়, হতাশ কণ্ঠে বলে, আমি আগে বলেছিলাম এসব তোর জন্য না। জারিনের নাকের ফাটার রাগে ফুলে গিয়েছে, চোখ দুটো অশ্রুতে টুইটুম্বুর। সাফওয়ান হঠাৎ রেগে মেগে বলে, দাঁড়া, ওই শালা অলিভারের বাচ্চার আজকে খবর আছে। সে আক্রমণাত্মক ভঙ্গিতে ক্লাবে ঢুকতে নিলেই জারিনদের শার্টের আস্তেন টেনে বলে, থাক, বাদ দাও, আমি আর জীবনে এসব জায়গায় আসবো না। আমাকে তুমি এক্ষুনি বাসায় দিয়ে আসবে। জারিনের অবস্থা ঠিক নেই, রীতিমতো টলছে। মেয়েটা জীবনের প্রথমবার ড্রিঙ্ক করেছে। সাফওয়ান কিছুক্ষণ থেমে নিজেকে সামলায়, তারপর বলে, চল গাড়িতে ওঠ। বাসায় ফিরতে জারিনের মামি তাহমিনা তাকে অবস্থা দেখে বিস্ময়ের বাকরুদ্ধ হয়ে গেলেন। খুব রাগান্বিত হয়ে বলতে লাগলেন, ছি, এসব কি দিন আসলো? মেয়ে মানুষ নাকি নাইট ক্লাবে গিয়ে ড্রিঙ্ক করে? তবে তো আমার এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে মন চাইছে। কবে জানি শুনবো নষ্টামি করে পেট বাঁধিয়ে ফেলেছিস। সাফওয়ান বিরক্ত স্বরে বলে, মম প্লিজ, ও খুব টায়ার্ড এখন। তুমি কি বলছো? মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা তো খারাপ, আর তোদের কাজকর্ম খুব ভালো। আজকে তোর ফুফুকে যদি আমি এই কথা না জানিয়েছি, ধ্যাত। সাফওয়ান মায়ের সাথে বেশি তর্ক না করে জারিনকে নিয়ে ওর রুমে চলে যায়। কোনো মতে তাকে বিছানায় শুয়ে দেন। জারিন ঘুমে কাদা হয়ে আছে। সাফওয়ান কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর মুখের দিকে। আজকে প্রথমবার সে জারিনের সাথে মিথ্যা কথা বলেছে, অথচ মেয়েটা তাকে কত বিশ্বাস করে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাতি নিভিয়ে দেয় সাফওয়ান। জারিন আগের মতোই শুয়ে থাকে বিছানায়। পরদিন তার ঘুম ভাঙে একটু বেলা করে। চোখ দুটো খুলতে কেমন একটা ঘোরের মতো লাগে সবকিছু। মাথাটা এত ভার লাগছে, গত রাতে কি হয়েছিল কিছুই যেন মনে নেই। গায়ে এটা কি? এত গর্জিয়াস গাউন পরে সে ঘুমাচ্ছিল কি আচক। কোনো মতে আড়মোড়া ভেঙে উঠে বসে। আলোক স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে তার জয়ফুলকে। জারিন বাথরুম থেকে বের হয়ে তোয়ালেতে মুখ মুছে নেয়। ওয়ার্ডরোব থেকে পোশাক পরে ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। গায়ের গাউনটা টেনে খুলতে সঙ্গে সঙ্গে একটা কালো পর্দার তার স্ক্রিন ঢেকে দেয় আলোক। তার হৃদস্পন্দন ত্বরান্বিত, ভারী নিঃশ্বাস প্রবাহিত হয়। হঠাৎ সাফওয়ান দরজা নক করে। জারিন দরজা খুলতে সে অস্থির কণ্ঠে জানায়, একটা ব্যাড নিউজ আছে জিরু। কি ব্যাড নিউজ? বড় বড় চোখ করে জানতে চায় জারিন। সাফওয়ান খুব ভারী স্বরে আওড়ায়, কাল রাতে গুরুতর অ্যাক্সিডেন্ট
অ্যাক্সিডেন্টে অলিভারের স্পট ডেথ হয়েছে। হোয়াট? সাফওয়ান হতাশায় ভেঙে পড়ার মতো রুদ্ধকণ্ঠে বলে, আমার খুব ভালো ফ্রেন্ড ছিল অলিভার, ওর এত বাজে মৃত্যু আমি জাস্ট মানতে পারছি না। বলতো কি থেকে কি হয়ে গেল? জানেন কতক্ষণ চেয়ে থেকে বলে, আরে আমি মনে হয় দেখিনি তোমার ওই ফ্রেন্ডকে। কি অলিভার? চিনতে পারছি না। সাফওয়ান একটু অবাক হয়ে বলে, আরে তোর মনে নেই কাল রাতের নাইট ক্লাবে যে তোকে জোর করে কিস করেছিল? জারেন এবার চমকে উঠে সাফওয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এনিওয়ে তুই রেডি হয়েছিস? চল তোকে ভার্সিটিতে ড্রপ করে দিই, আর আমি একটু অলিভারের বাসায় ফিউনারেলওয়ে যাব। কথা শেষ করে সাফওয়ান কেমন দুর্বল পায়ে চড়ে যায়। তার মনটা খুব খারাপ হয়েছে বন্ধুর মৃত্যুতে। এদিকে জারেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ, কারণ এই ঘটনাটা তার কাছে নতুন নয়। এর আগে যত ছেলে তার আশেপাশে ঘেঁষার চেষ্টা করেছে তাদের সবার পরিণতি এমন করুণ হয়েছে। প্রথম জারেন ভাবতে এটা বোধহয় কাকতালীয় ব্যাপার, কিন্তু সে এখন নিশ্চিত এগুলো কিছু কাকতালীয় নেই, এসবের পিছনে কেউ আছে। অন্তত অলিভারের এমন করুণ মৃত্যু তো সেটাই ইঙ্গিত করে।